নমস্কার। আনন্দমার্গ যোগ একাডেমির পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমাদের এই ধারাবাহিক আনন্দমার্গ যোগ বিষয়ক আলোচনায় স্বাগত জানাচ্ছি। আনন্দমার্গ যোগ দর্শন নিয়ে আলোচনা চলছে। আমাদের আজকের আলোচনার বিষয় স্রষ্টা ও সৃষ্টিধারা। আনন্দ সূত্রমে বলা হয়েছে শিব শক্তাত্মকং ব্রহ্ম। শিব ও শক্তির মিলিত নাম হচ্ছে ব্রহ্ম। এখানে শিব মানে হলো চৈতন্য সত্তা, আর শক্তি মানে হলো প্রকৃতি। প্রকৃতি মানে হলো প্রকার সর্জনকারিণী শক্তি। এই প্রকৃতি সত্য, রজ ও তম এই তিন গুণের সমাহার। এই শক্তি আবার শিবেরই শক্তি। যেমন আগুন ও তার দাহিকা শক্তিকে আলাদা করা যায় না, তেমনি চৈতন্য সত্তা থেকেও প্রকৃতিকে আলাদা করা যায় না। এই প্রকৃতি তার তিন গুণের প্রভাবে যখন চৈতন্য সত্তাকে প্রভাবিত করতে পারে না, তখন ব্রহ্মের সেই অবস্থাকে বলে নির্গুণ ব্রহ্ম। আর যখন প্রকৃতির প্রভাবে চৈতন্য সত্তার কিছু অংশ প্রভাবিত হয়, তখন তাকে বলে সগুণ ব্রহ্ম। চৈতন্য সত্তার উপর এই ত্রিগুণাত্মক প্রকৃতির প্রভাবেই সৃষ্টি হয় এই পরিদৃশ্যমান জগৎ। একটা স্থূল উপমা দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সমুদ্রের অথৈ জলরাশিকে যদি চৈতন্য সত্তারূপে কল্পনা করা যায়, তবে সূর্যের তাপে যেমন সেই জল বাষ্প হয়ে আকাশে ওঠে, আর উপরে গিয়ে ঠান্ডা বায়ুর সংস্পর্শে এসে মেঘের রূপ নেয়, সেই মেঘ বর্ষারূপে পৃথিবীতে নেমে আসে বা পাহাড়ের চূড়ায় বরফ হয়ে জমে থাকে, অবশেষে নদীরূপে আবার বয়ে চলে তার উৎস সেই সমুদ্রেরই দিকে। এখানে সূর্যের তাপকে যদি প্রকৃতি ধরি, তবে তার প্রভাবে সমুদ্র জলের এই বাষ্প হওয়া থেকে শুরু করে আবার নদীর জলরূপে সমুদ্রে মিলে যাবার ঠিক পূর্ব পর্যন্ত বিভিন্ন অবস্থাকে বলতে পারি সগুণ ব্রহ্ম বা সৃষ্ট দৃশ্যমান জগৎ। ঠিক এইভাবেই চৈতন্য সত্তার উপরে প্রকৃতির এই সত্য, রজ ও তমগুণের বন্ধনের ফলেই সঞ্চর ধারায় সৃষ্টি হয়েছে এই দৃশ্যমান জগৎ। আর প্রতি সঞ্চর ধারায় প্রকৃতির এই তিন গুণের বন্ধন ক্রমাগত হ্রাসের ফলেই সে আবার এগিয়ে চলে তার উৎস চৈতন্য সত্তার দিকে। এক অনাদি অনন্ত নিরাকার নির্গুণ ব্রহ্মের চৈতন্য সত্তা যখন তার কর্মশক্তি ত্রিগুণাত্মিকা প্রকৃতির দ্বারা প্রভাবিত হতে শুরু করে, তখন থেকে শুরু হয় এই মহাবিশ্বের সৃষ্টি পরিক্রমা। চৈতন্য সত্তার উপরে প্রকৃতির তিন গুণের মধ্যে সত্যগুণের প্রথম আবরণী পড়ে চৈতন্য সত্তার উপরে। প্রকৃতির এই সত্যগুণের প্রভাবের ফলে জাগে আমি আছি বোধ। এই আমি আছি, আই এক্সিস্ট বোধের উপর প্রকৃতির রজগুণের প্রভাবে জাগে আমি করি বোধ। আর এই আমি করি বোধ থেকেই প্রকৃতির তমগুণের প্রভাবে কর্মফুলের রূপ সৃষ্টি হয়। দর্শনের ভাষায় এই আমি আছি বোধকে বলে মহত্তত্ত্ব, আমি করি বোধকে বলে অহংতত্ত্ব, আর কর্মফলের রূপকে বলে চিত্ততত্ত্ব। এই ভূমা মহত্তত্ত্ব
অহংতত্ত্ব ও চিত্ততত্ত্ব নিয়েই ভূমা মন। ভূমা মন সৃষ্টি হবার পরে সৃষ্টিধারা আরও এগিয়ে চলল, তমগুণী প্রকৃতির প্রভাবও বেড়ে চলল। ফলে ভূমাচিত্তের কিছু অংশ সঞ্চরধারার স্থূলায়নের পরবর্তী ধাপে অধিকতর স্থূল হয়ে বোমতত্ত্বে রূপান্তরিত হয়, যার মধ্যে রয়েছে শব্দ তন্মাত্র। এটাই হলো জড়ের সূক্ষ্মতম অবস্থা। এখন বোমতত্ত্ব সৃষ্টির পরে প্রকৃতির তমগুণী শক্তির চাপ আরও বাড়তে থাকে, আর এই ক্রমবর্ধমান বাহ্যিক চাপের ফলে বোমতত্ত্বের অভ্যন্তরভাগে সংকোচন দেখা দেয়, আন্তঃপারমাণবিক ব্যবধান কমতে থাকে ও রাসায়নিক আসক্তি বাড়তে থাকে। ফলে বোমতত্ত্বের কিছু অংশ বায়ুতত্ত্বে রূপান্তরিত হয়। এই বায়ুতত্ত্বে রয়েছে শব্দ ও স্পর্শ তন্মাত্র। আবার বায়ুতত্ত্ব সৃষ্টির পরে প্রকৃতির ক্রমবর্ধমান তমগুণী বাহ্যিক চাপের ফলে অনুরূপভাবে বায়ুতত্ত্বের কিছু অংশ তেজস্তত্ত্বে রূপান্তরিত হয়। এই তেজস্তত্ত্বের মধ্যে রয়েছে শব্দ, স্পর্শ, রূপ, এই তিনটি তন্মাত্র। এরপরে তেজস্তত্ত্বের সৃষ্টির পরে অনুরূপভাবে তেজস্তত্ত্বের কিছু অংশ অপতত্ত্বে রূপান্তরিত হয়। এই অপতত্ত্বের মধ্যে রয়েছে শব্দ, স্পর্শ, রূপ, রস, এই চারটি তন্মাত্র। স্থূলায়নের শেষ পর্যায়ে অপতত্ত্ব সৃষ্টির পরেই এই অপতত্ত্বের কিছু অংশ অনুরূপভাবে ক্ষিতিতত্ত্বে রূপান্তরিত হয়। এই ক্ষিতিতত্ত্বের মধ্যে রয়েছে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি তন্মাত্র। এই ক্ষিতিতত্ত্বই হল ভূমাচিত্তের স্থূলতম অভিব্যক্তি, আর এই স্তরেই ভূমাচিত্তের উপর প্রকৃতির তমগুণী প্রভাব সর্বাধিক স্তরে পৌঁছায়। এই পঞ্চতত্ত্ব অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমকে বলা হয় জড়বস্তু বা ম্যাটার। তাই জড়বস্তু হল ভূমাচিত্তের স্থূলতম অভিব্যক্তি, আর ভূমাচিত্ত হল ভূমা চৈতন্যের বিবর্তিত রূপ। আবার এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোমকেই বলা হয় পঞ্চমহাভূত। এই পঞ্চমহাভূতের সামবায়িক নামই হল পাঞ্চভৌতিক জগৎ। সৃষ্টিধারার প্রথম ভাগে সূক্ষ্ম থেকে স্থূলের দিকে এই যে ক্রমবিবর্তন, একে বলা হয় সঞ্চরধারা। এখন বল ও প্রাণ কি? পঞ্চতত্ত্বের অর্থাৎ জড়বস্তুর উপর তমগুণী প্রকৃতির বাহ্যিক চাপকে বলা হয় বল বা ফোর্স। এই বলের পরিণামস্বরূপ দুটি পরস্পর বিরোধী শক্তির উদ্ভব ঘটে, একটা কেন্দ্রাত্তিগা শক্তি ও অপরটি কেন্দ্রানুগা শক্তি। কেন্দ্রানুগা শক্তি বস্তুর সংরচনাগত সংহতিকে অক্ষুণ্ণ রাখতে চায়, আর কেন্দ্রাত্তিগা শক্তি বস্তুদেহের অভ্যন্তরে এক বিচ্ছিন্নতাবাদী শক্তি উৎপন্ন করে, যা বস্তুর সংরচনাকে খণ্ড বিখণ্ড করে ফেলতে চায়। এই কেন্দ্রাত্তিগা ও কেন্দ্রানুগা শক্তিসমূহের সাময়িক নাম হল প্রাণ বা এনার্জি। কাজেই দেখা যাচ্ছে প্রতিটি ক্ষিতি ভৌতিক সত্তাই প্রাণের অধিকারী। এই জড়বস্তু ও প্রাণ দুটি সম্পূর্ণ ভিন্ন সত্তা, যাদের সৃষ্টির কারণও ভিন্ন আর গুণাবলীও ভিন্ন। বিভিন্ন ধরনের এনার্জিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়, আবার পূর্বরূপে ফিরিয়েও আনা যায়।
কিন্তু জড়বস্তুকে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করলে আর তাকে পূর্বরূপে ফিরিয়ে আনা যায় না। যেমন কয়লাকে পুড়িয়ে ছাইয়ে পরিণত করার পরে আর তাকে কয়লায় রূপান্তরিত করা যায় না। যোগেশ্বর শ্রী শ্রী আনন্দমূর্তিজির মতে, ম্যাটার ইজ নট বটলড আপ এনার্জি, রেদার এনার্জি ইজ বটলড আপ ইন ম্যাটার। বিজ্ঞানীদের এটা নতুন করে ভেবে দেখা উচিত। এখন প্রাণা বা ভাইটাল এনার্জি কিভাবে সৃষ্টি হয়? বস্তুদেহে কেন্দ্রানুগা ও কেন্দ্রাত্তিগা শক্তির সংঘর্ষের ফলে যদি কেন্দ্রানুগা শক্তি জয়লাভ করে, তাহলে জড়দেহের অভ্যন্তরে একটি কেন্দ্রবিন্দু তৈরি হয়। এই অবস্থায় সেই জড়বস্তুর সংরচনাগত সংহতি অটুট থাকে। এই জড়াধারগুলি পাঞ্চভৌতিক উপাদান ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম দ্বারা তৈরি। এখন এই জড় আধারগুলির পাঞ্চভৌতিক উপাদান সন্তুলিত মাত্রায় থাকলে এদের কেন্দ্রবিন্দুর নিয়ন্ত্রণ কেন্দ্র হয় সামবায়িক প্রাণেরও নিয়ন্ত্রণ কেন্দ্র। এই প্রাণসমূহের সামবায়িক নাম হল প্রাণা বা ভাইটাল এনার্জি। সংস্কৃত ভাষায় প্রাণা শব্দটি বহুবচনাত্মক, কারণ প্রাণা হল 10টি বায়ুর সমাহার, যারা জৈব আধারের ভেতরে ও বাইরে কাজ করে চলেছে। এই প্রাণা বা প্রাণশক্তির অভিব্যক্তি নির্ভর করে দুটি অপরিহার্য মৌলিক তত্ত্বের উপর। প্রথমত, প্রাণবায়ুগুলির পরিণামভূতা শক্তি হবে কেন্দ্রানুগা শক্তি। দ্বিতীয়ত, প্রাণশক্তির অভিব্যক্তির জন্যে একটা অনুকূল পরিবেশ থাকতেই হবে। এই অনুকূল পরিবেশের অভাবে আজকের পৃথিবীতে সুপ্রাচীন অতীতের অনেক বড় বড় প্রাণী ক্ষুদ্রকায় প্রাণীতে পরিণত হয়েছে, অথবা ধরাপৃষ্ঠ থেকে একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে। উপযুক্ত পরিবেশের অভাবে প্রাণশক্তির অভিব্যক্তি ঘটে না। তবু অনুসংরচনার উপর তমোগুণী প্রকৃতির বাহ্যিক চাপ বা বল প্রয়োগ করেই চলে। এর ফলেই এমন একটা অবস্থা আসবে যখন জড়দেহে আন্তঃপারমাণবিক ব্যবধান থাকবে না বললেই চলে। এরপরেও যদি তমোগুণী প্রকৃতি অধিকতর বল প্রয়োগ করে, সেক্ষেত্রে জড় সংরচনার অভ্যন্তরে এক প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি হবে, যা কেন্দ্রাত্তিগা ও কেন্দ্রানুগা উভয় শক্তিকেই প্রভাবিত করবে ও শেষ পর্যন্ত বস্তুর সংরচনাকে ভেঙে চুরমার করে দেবে। একেই বলে জড়স্ফোট। এই জড়স্ফোট ঘটে কেবল মৃত বা মরণাপন্ন জ্যোতিষ্ক দেহে। জীবিত জ্যোতিষ্কের ক্ষেত্রে অনুকূল পরিবেশ থাকায় প্রাণ প্রাণাতে রূপান্তরিত হবার সুযোগ পায়, যার ফলে জড়স্ফোটের সম্ভাবনা থাকে না। এই জড়স্ফোট তাৎক্ষণিক হতে পারে, আবার তা ক্রমশ হতে পারে। জড়স্ফোটের পর তা সে তাৎক্ষণিকই হোক বা ক্রমলয়ের পথ ধরেই হোক, জড়দেহের বিশ্লিষ্ট উপাদানগুলি পাঞ্চভৌতিক তত্ত্বে পুনরায় মিশে যায়। সঞ্চর ধারার এই ঋণাত্মক গতিকে বলা হয় ঋণাত্মক সঞ্চর। এখন জীবপঙ্ক কিভাবে সৃষ্টি হয়? জড়দেহের মধ্যে প্রাণা যখন তৈরি হয়, তখন জড়ে ঘটে একটা বৈপ্লবিক বৈশিষ্ট্যগত পরিবর্তন। তখন জড়কে আর জড় না বলে দেহ বলে অভিহিত করতে হয়। জড়বস্তুর জড় কণিকাগুলি প্রাণা বা ভাইটাল এনার্জির সংস্পর্শে এসে জীবন্ত কোষে রূপান্তরিত হয়। এদের বলা হয় জীবপঙ্ক বা প্রোটোপ্লাজম।
আধুনিক সাইকোলজি বিজ্ঞানে প্রাণের উদ্ভব সম্বন্ধে ডিএনএ ও আরএনএ সম্পর্কে যে তথ্য বৈজ্ঞানিকদের চোখে ধরা পড়েছে তা হলো সঞ্চারধারা থেকে প্রতিসঞ্চারধারাতে আসার পরে যে রাসায়নিক পরিবর্তন ঘটে চলেছে তাছাড়া কিছুই নয়। রাসায়নিক পরিবর্তনটাই জীবন সৃষ্টির একমাত্র শর্ত হলে কৃত্রিম জীবন সৃষ্টির জন্য বিজ্ঞানীরা এত পিছিয়ে পড়ে থাকতেন না। এই রাসায়নিক পরিবর্তনের সাথে সাথে অনুকূল পরিবেশ ও ভূত সাম্য এই দুটি আবশ্যক শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এখন জীবনের অভিব্যক্তি কিভাবে ঘটে? জড়দেহে প্রাণা তৈরি হলেই যে প্রাণস্পন্দন আসবে তা বলা যায় না। জড়দেহে জীবনের অভিব্যক্তির জন্যে দুটি অনিবার্য শর্ত হল পঞ্চভূতের সাম্যাবস্থা ও অনুকূল পরিবেশ। পঞ্চভূতের সাম্যাবস্থা থেকে ঘটে জড়ের মধ্যে রাসায়নিক পরিবর্তন, আর অনুকূল পরিবেশে রাসায়নিক পরিবর্তন জড়ের মধ্যে ঘটিয়ে দেয় জীবনের অভিব্যক্তি। জড়দেহে ভাইটাল এনার্জি বা প্রাণশক্তির জাগরণের পর অন্তর্মুখী ও বহির্মুখী শক্তিদ্বয়ের মধ্যে পারস্পরিক সংঘর্ষ কমে যায় না, কারণ অন্তর্মুখী ও বহির্মুখী শক্তিদ্বয় পরস্পর বিরোধী হওয়ায় সর্বদা যুদ্ধরত থাকে। প্রাথমিক প্রাণশক্তিযুক্ত জড়কোষের মধ্যে এই সংঘর্ষ সমান তীব্রতা নিয়ে ঘটে চলেছে, যার ফলে জীবপঙ্ক তার দৈহিক অখণ্ডতা বজায় রাখতে পারে। এই সংঘর্ষের ফলে জড়দেহের বেশ কিছু অংশে তমগুণী স্থূলত্বের বন্ধন শিথিল হয়ে পড়ে, আর জড়াণুগুলি চূর্ণ বিচূর্ণ হতে থাকে। জড়দেহে তমগুণী স্থূলত্বের বন্ধন চূর্ণ বিচূর্ণ হবার ফলে সূক্ষ্মত্বের পথ ধরে এগিয়ে গিয়ে বোমতত্ত্বের সূক্ষ্ম অবস্থাকেও ছাড়িয়ে যায়। তখন জড়ের মধ্যে চিত্তের গুণগুলি জেগে ওঠে। প্রাকৃত গুণের প্রভাবে ভূমাচিত্ত পঞ্চ মহাভূতে রূপান্তরিত হয়েছে, তাই জড়ের উপাদান হিসাবে ভূমাচিত্তকে আমরা পাচ্ছি। সুতরাং সংঘর্ষের ফলে যখন গুণবন্ধনের প্রভাব কমতে থাকে তখন জড়ের মধ্যে চৈত্তিক বৈশিষ্ট্য ফিরে আসাটাই স্বাভাবিক। জীবপঙ্কের মধ্যে যখন চিত্ত ধাতু বা মানস ধাতু জড় সংঘাত থেকে তৈরি হয় তখন জীবপঙ্কের প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করে মানস ধাতু, আর চিত্তধাতু যখন থেকে প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন থেকে শুরু হয় এককোষী জীবের জীবনযাত্রা। আমাদের আজকের এই ধারাবাহিক আলোচনা এখানেই শেষ করছি। আগামী পর্বে জীবমনের ক্রমবিকাশ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে সবার আমন্ত্রণ রইল। সবাই পরমপিতার কৃপায় সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, আনন্দ লাভ করুন। সবার কল্যাণ হোক। নমস্কার।